মণ্ডলকে নিয়ে, টুলু মণ্ডলের কারবার নিয়ে জি24 ঘন্টার সুপার এক্সক্লুসিভ অন্তর তদন্ত দেখাবো আপনাদের। ডিসিআর গেট থেকে কোটি কোটি টাকার কারবার। ডিসিআর গেট থেকে কোথায় যেত কোটি কোটি টাকা? 3 ধাপে সরানো হতো এই কোটি কোটি টাকা। টুলুর ডিসিআর ব্যবস্থা, ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, এই ডিসিআর ব্যবস্থায় কর্মরত কর্মীর চাঞ্চল্যকর বয়ান। সেই কর্মীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, শোনাবো আপনাদের। সারাদিন সকাল থেকে যে কালেকশন হলো, কালেকশন হয়ে মানে 3 ধাপে টাকা যেত। সকাল থেকে 6টা থেকে 2 অবধি কানেকশন হলো, কালেকশন হয়ে একটা শিফট চেঞ্জ হয়। শিফট মানে ছেলে চেঞ্জ হয়, মানে ওই টাকা গুনে নিলে হয়তো 1 কোটি বা 1 কোটির নিচে এই টাকা নিয়ে নিলে ম্যানেজার যে এখন যে থুলোগুলি মানে দেখলাম, ওই সব থলে আমরা চোখে দেখেছিলাম। মানে ওই যেগুলো মিনার মণ্ডলের বাড়িতে যে থলিগুলো, ওই সব থলে আমরা কিন্তু বাস্তবে চোখে দেখেছি। ও অফিসে পড়ে থাকতে, সেই থলে চলে গেল অফিসে। কোথায় অফিস? অফিস ওর পাশেই দোতলা একটা অফিস আছে, যে ডিসিআর গেট। এইটা দাদা হয়তো দেখবেন, সোশ্যালের ডিসিআর গেট, সোশ্যালটা বলছে তো একটুকু মানে প্রজেক্টে চলে গেল। টাকা চলে যাওয়ার পর ওইখানে এবার 2 দিন বা 3 দিন চেষ্টা থাকতো। ওর পরে ওই একটা টিম ঢুকে গেল, ওর ড্রাইভার ঢুকে গেল। কোনো সময় টুলু মণ্ডল খুব নিজে থাকতো, যদি অ্যামাউন্ট বেশি হতো, অ্যামাউন্ট কিন্তু খুবই বেশি হতো। তো খুবই বেশি মানে কত হতো? বেশি প্রায় হয়তো 10 কোটি 15 কোটি বা 100 কোটি। এবার আমাদের তো ঢুকতেও দিত না, আমরা চোখে দেখতেও দিত না। আমাদের কিন্তু সেই মানে 10,000 12,000 আছে বাইরের লোক, আমরা কিন্তু চোখ দেখতাম যে হ্যাঁ মাল ঢুকছে। আমরা এটা কনফার্ম জানতাম যে হ্যাঁ যেছে আসছে। আচ্ছা, তারপরে আর একটা গাড়ি লেগে গেল, একদম অফিসের ভিতরে ঢুকে যেত। অফিসের ভেতরে একটা ফুল গাড়ি লোড হয়ে গেল, টাকা লোড হয়ে গেল। টাকা মানে টাকা বলতে বস্তা, বুঝতাম যে হ্যাঁ ওটাই জানতাম। তারপরে ওর পেছনে একটা গাড়ি মানে বডিগার্ড, আর্মস্ট্রং, হ্যাঁ বডিগার্ড গার্ড যেগুলি নাম বলছি, আর্মস্ট্রংয়ে ওরা লেগে গেল পেছনে এসে। আকরাম যে মাফিয়া ধরা পড়লো, ঢুকে গেল। তারপরে এসে সে টাকা চলে এসে সোজা এসে পাম্পে, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে, এই রায়পুরেরটা, রায়পুরের পেট্রোল পাম্পে। পাম্পের পর থেকে এইখানে কোথা টাকা যেত না যেত সেটা আমাদের কল্পনা করার বাইরে। কেন আমরা একটু মন্তব্য করে আমাদের বলা চলবে না কি না, আমরা দেখেছি। আমরা জানতাম কি হ্যাঁ পাম্পে ওরা ঢুকতো। কেন হয়তো ড্রাইভারের সাথে চা খেতে খেতে, ভাই কোথা নিয়ে গেছিলে? বাবু নিয়ে গিয়েছিল হয়তো পাম্পে। আজকে যে এই টাকাগুলো এত হলো, তো মানে আমাদের এই ধারে পাশের এরিয়ার লোকও কল্পনা করতে পারে নাই কি এরকম মানে বিশেষ করে আছে। আচ্ছা, ওই যে ব্যাগগুলো দেখেছেন, ওই ব্যাগগুলোতেই হচ্ছে ওই ডিসিআর গেট থেকে হেড অফিস থেকে ওই ব্যাগগুলোতেই টাকাগুলো ভরা হতো সব সময়। ডিসিআর সময় ডিসিআর ওই ব্যাগেই কারবার। আজ থেকে যখন 2.5 বছর আগে দেখি, আর আজকে যে মিডিয়ার সামনে ফ্রেশ মিডিয়াতে দেখলাম যে ব্যাগগুলি, তো আমাদের দেখে শুনেই আমাদের মাথা ঘুরছে কি তাহলে সেই টাকার এই টাকার সঙ্গে একই সেম, মানে ব্যাগ দেখেছি আমরা একই রকম। কেন ওই ব্যাগেই ধরলেন ওই ডিসিআর আসতো, আর অফিসাররা নকল ডিসিআর গুলো, হ্যাঁ অফিসাররা এত বসে বসে ঘুষ খেতো, ওরাও কলম চালাইতো ভেতরে। ও নকল ডিসিআর ওরা সাইন করে দিত। আপনাদের কি যখন টাকাগুলো যেত আপনাদের কি কাজ দিত? কিছু কাজ করতে? না, আমাদেরকে ওসব জানাইতোই না, জানতামই না। আমাদেরকে ওসব কোনো কিন্তু চোখের সামনে দেখতেন। চোখে আপনি যদি ধরলেন খোলামেলায় যে এমনি গেটে যে দাদার এই অফিসটা আছে, যদি কোনো লরি বালি নিয়ে ফিরে দাদা দেখতে পাবে না? নিশ্চয়ই দেখতে পাবে। তো সেরকম আমরা সাধারণ আমরা হ্যাঁ জানতাম যে হ্যাঁ এটা বটে। যখন ব্যাগ ভরতে আমরা কি দিয়েছে থোড়ি কাগজ যেত, কাগজ তো পুড়িয়ে দিত, আগুন লাগিয়ে জ্বালিয়ে দিত। কাগজ পুড়িয়ে, হ্যাঁ হিসাব যে পাই রোজ হিসাব হতো, দাদার অফিসে হিসাব হয়ে গেল এত টাকা এত টাকা প্রত্যেকদিন জ্বালিয়ে দিত। কে জ্বালাতো? কে জ্বালায় অত টাকা জানি বসে আছে। আপনারা শুনছিলেন টেলিফোনে আমাদের প্রতিনিধি যখন কথা বলছিলেন টুলু মণ্ডলের এই ডিসিআর কর্মীর সঙ্গে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এই কর্মীর যে বক্তব্য শুনছিলাম তাতে একটা বিষয় স্পষ্ট, কি বিপুল জালিয়াতির কারবার চলছিল এই ডিসিআর সিস্টেমের। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট সেটা জাল করা হতো এবং তারপর কোটি কোটি টাকার কারবার। আরও একটু যদি ডিটেলে বলো যে ঠিক কিভাবে কোন পদ্ধতিতে টাকা সরানো হতো, কি বললেন এই কর্মী? দেখো,
প্রথমত কর্মীর আমরা নাম পরিচয় গোপনই রাখছি, কারণ তার নিরাপত্তার বিষয়টি রয়েছে। তার কারণে এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা চায় না যে এই ধরনের তথ্যগুলো সামনে আসুক, ফলে এই কর্মীর নিরাপত্তাটা নিশ্চিত করাও আমাদের ক্ষেত্রে দায়িত্ব। দ্বিতীয় যে বিষয়টা তুমি জানতে চাইছো, এই কর্মীর সঙ্গে আমাদের খুব স্বাভাবিকভাবে সাংবাদিক হোক বা সাধারণ মানুষেরও এটা প্রশ্ন ছিল যে ডিসিআর গেট, যে ডিসিআর গেটে প্রত্যেক দিন অন্তত 3 কোটি টাকা একেবারে এই নকল ডিসিআর ইস্যু করে উপার্জন করতো বা বেআইনিভাবে আদায় করতো এই টুলু মণ্ডল। এবং 9টা ডিসিআর গেট রয়েছে এবং সেখান থেকে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা প্রত্যেক দিন গড়ে 4,000 টাকা, 4,000 লরি আসতো এবং আসার পর প্রত্যেকটা লরির ক্ষেত্রে যদি 14 চাকার লরি হয় ন্যূনতম 7,500 টাকা, ফলে সব মিলিয়ে 3 কোটি টাকায় এই যে টাকাটা আসছে, তারপর সেই ক্যাশ টাকাটা কোথায় যেত এটাই আমরা জানার চেষ্টা করছিলাম। এবং তাতে এই কর্মী যিনি জানালেন যে যিনি এই ডিসিআর গেটের সঙ্গে কাজে যুক্ত ছিলেন, তিনি যেটা জানাচ্ছেন টাকাগুলো ওখানে যখন আসছে নগদেই সমস্ত একেবারে ট্রানজাকশন হয়, নকল ডিসিআর ইস্যু করা হচ্ছে এবং সেই টাকা প্রথমে সেখানে থাকছে, তারপরে সেখান থেকে 2টো ধাপে টাকাটা সোৎসলের যে অফিস রয়েছে যেখানে গতকাল রাত্রিবেলা পুলিশ রেড করেছে সেই অফিসে চলে যেত। সেখানে 2 দিন 3 দিনের টাকা একসাথে মজুত করা হতো, গাড়িতে তুলে যে ব্যাগগুলো আমরা মিনার মণ্ডলের বাড়িতে দেখেছি সেই ব্যাগে করে টাকাগুলো নিয়ে যাওয়া হতো, সেখানে পাহারা রাখা হতো এবং তারপরে 2-3 দিন পর একসঙ্গে যখন অনেকটা টাকা হয়ে যেত তখন একেবারে গাড়ি সেই বাড়িটি সেই যে অফিস সেই অফিসের একেবারে গেটে লাগিয়ে দেওয়া হতো এবং যখন সেইভাবে গেটে লাগিয়ে যাতে বাইরের কেউ না দেখতে পায় সেই গাড়িতে টাকাটা তোলা হতো। তোলার পর গাড়ির পেছন পেছন আর্মস টিম, অর্থাৎ টুলু মণ্ডলের একটা টিম ছিল যারা আর্মস নিয়ে থাকতো, সেই টিম ওই গাড়িটিকে সামনের টাকা ভর্তি গাড়িটিকে গার্ড করে নিয়ে যেত। এখান থেকে বেরানোর পর সোৎসালের ওখান থেকে বেরানোর পর তুমি জানো টুলু মণ্ডলের 2টো পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে আর একটা পেট্রোল পাম্পে চলে যেত এবং 3য় ধাপে অন্যত্র যেত। এই যে 3rd ধাপটা অর্থাৎ এখান থেকে টাকাটা কোথায় যাচ্ছে সেই সম্পর্কে এই কর্মীরা তারা জানতেন না, তিনি আমাকে স্পষ্ট জানাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে কোথায় যেত তার উদাহরণ আমরা দেখেছি মিনার মণ্ডলের বাড়ি, যে মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ পাওয়া গেছে, আমরা তুমি জানো 22 কোটি টাকা সোনা পাওয়া গেছে। অর্থাৎ এই যে পেট্রোল পাম্পের পর কিন্তু আলাদা আলাদা জায়গায় সম্ভবত এই টাকাগুলো চলে যেত। এবং এই কর্মী যেটা জানালেন যে ব্যাগে করে মিনার মণ্ডলের 25টা ব্যাগ, বাড়ি থেকে 25 ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছিলো, সেই ব্যাগেই কিন্তু টাকাগুলো সরানো হতো মিনার এই টুলু মণ্ডলের সোৎসলের যে অফিস। এবং আরও যেটা চাঞ্চল্যকর তথ্য, এই যে লেনদেনগুলো হচ্ছে, কতগুলো ডিসিআর কাটা হচ্ছে, কত টাকার ট্রানজাকশন হচ্ছে, তার যাবতীয় হিসাবের যে নথি সেটা কিন্তু প্রত্যেক দিন পুড়িয়ে দেওয়া হতো। অর্থাৎ কোনোভাবে যাতে কত টাকার টোটাল দুর্নীতি হয়েছে, কত টাকার টোটাল নকল ডিসিআর ইস্যু করা হয়েছে তার হিসেব যাতে একেবারে না পায়, কোনোভাবে যদি কোনোদিন তদন্ত হয় সেই কারণেই কিন্তু পুরোটা পুড়িয়ে দেওয়া হতো, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর বয়ান তুলে ধরেছে এই কর্মী আমাদের সামনে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, একেবারে 8 ঘাট বেঁধে এই কারবার চলতো এবং সরকার বা প্রশাসনের ঘরে এই টাকা একটাও ঢুকতো না, যদিও সরকার বা প্রশাসনিক ভাবে এই টাকা তোলা হচ্ছে এমনটাই দেখানো হতো। পিয়ালি, এইখানে একটা প্রশ্ন যে আধিকারিকরাও তো তাহলে জড়িত রয়েছেন, তার কারণে এই নকল ডিসিআর তো সই সাবুতও করতে হতো। একেবারে দেখো, আমরা এর আগে আমরা একাধিকবার নকল ডিসিআরের ছবি তুলে ধরেছিলাম, যে নকল ডিসিআরে আমরা কিন্তু সই দেখেছিলাম। এবং এই কর্মী যেটা জানালেন যে ওখানে অফিসাররা থাকতো এবং তারা কিন্তু নির্বিচারে সেই সইগুলো করে দিত। অর্থাৎ নকল ডিসিআর ছাপাচ্ছে টুলু মণ্ডল, তার মোহাম্মদ বাজারের পার্কিং লট, সেই পার্কিং লটে ছাপানো হতো নকল ডিসিআর, সেই নকল ডিসিআরের রাবার স্ট্যাম্প করতো এবং সরকারি আধিকারিকরা নির্বিচারে তাতে সই করে দিত। অর্থাৎ এটাও স্পষ্ট যে তারা নিশ্চিতভাবে তার ভাগ পেত, না হলে কেউ এইরকমভাবে একজন টাকা তুলছে। এবং এই কর্মীর একেবারে বক্তব্য থেকে গোটা অপারেশনটা, অর্থাৎ আমরা এর আগের দিনে খাদান থেকে পাথর তোলা, ক্রাশারে যাওয়া, তারপর ডিসিআর এবং এই আধিকারিকরা কিছুই জানতেন না, তারা বুঝতেই পারতেন না, না জেনেই সই করে দিতেন, এমনটা ভাবার কোথাও হয়তো কোনো কারণ নেই। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ধ্রুববাবু, যে তথ্য সামনে আসছে সেটা তো মারাত্মক, চাঞ্চল্যকর। কিভাবে জাল ডিসিআর তৈরি করে টাকা তোলা হতো, প্রায় প্রত্যেক দিন 3 কোটি টাকা। এবং এক কর্মীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন, টুলু মণ্ডলের কর্মী, তিনিও জানাচ্ছেন কিভাবে এই টাকা তোলার কারবার চলতো গোটা এই মোহাম্মদ বাজার চত্বর সংলগ্ন এলাকায়। কি বলবেন? দেখুন, জাল ডিসিআর করে টাকা তোলা হতো, এটা তো আমরা বারবার বলেছি। আমরা তো এর জন্য হাইকোর্টে গেছি, আমি নিজে হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্ট সেটা স্বীকৃতি দিয়েছে যে ডিসিআর জাল হচ্ছে এবং আজকে
মহামান্য হাইকোর্টের নির্দেশে অনলাইন ডিসিআর এর সিস্টেম আগামী সময় চালু হবে এবং তার প্রজেকশন বীরভূম প্রশাসন তৈরি করে ফেলেছে। এটা তো 2021 সালে ভোট পরবর্তী যখন পরিস্থিতি হচ্ছে সেই সময় আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, হাইকোর্টে গেছি এবং হাইকোর্ট সেদিন থেকে মামলায় নিয়ে এসছে এবং এই মামলা অনেকগুলো মামলা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, থানায় গেলে পুলিশে গেলে পুলিশের কাছে সেই ধরনের কোনো সহায়তা পাওয়া যায়নি। সেই পুলিশের কাছে এফআইআর করার পরে এফআইআর এর কোনো বিহিত ব্যবস্থা হয়নি, আমরা ন্যায় পাইনি। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবাংলায় নতুন সরকার এসেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বাংলার মানুষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষকে ন্যায় দেওয়ার জন্য রাস্তায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার মানে ধ্রুববাবু, আপনি 2021 সালের কথা বলছেন, অর্থাৎ 1-2 বছর নয়, বেশ অনেকগুলো বছর, বছরের পর বছর ধরে এই কারবার চলেছে। এটা তো তৃণমূল কংগ্রেস মানে 2016-17 সালের পর থেকে এই কারবারে নেমে গেছে এবং এটা প্রথম থেকে ফ্রম দা বিগিনিং চলছেই। এটা আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই বলেই সামনে এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বাভাবিকভাবে মানুষ জানতে পারছে এই ব্যবস্থা চলেছে। আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে এটা নিয়ে মামলা হয়েছে, বিভিন্ন সময় আমরা আন্দোলনে নেমেছি, রাস্তায় পঞ্চায়েত বা প্রশাসনের সরকারি আধিকারিক যারা সই করেছেন এই ডিসিআরে, তারাও কি একেবারে না জেনে করেছেন, কি মনে হয় ধ্রুববাবু? সমস্ত মানে তৃণমূল কংগ্রেসের প্রশাসন পুরোটাই এর সঙ্গে যুক্ত ছিল। আজকে যে পুলিশ বিগত দিনে মামলা নেওয়ার পরে কিছু করেনি, সেই পুলিশই কিন্তু আজকে ইডি কিংবা সিবিআই এসে টাকা উদ্ধার করেনি। আজকে বীরভূম পুলিশকে ধন্যবাদ দেবো, তারা কিন্তু আজকে সূত্র মারফত খবর পেয়ে তারা আজকে এত টাকা উদ্ধার করেছে। আমি তো বলবো এই উদ্ধার কেবল ঝাঁকি হয়, পুরাপুরি অনেক টাকা আভি বাকি হয়। ধন্যবাদ। ধ্রুব সাহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কোনো সন্দেহ নেই, জকের ধন বানিয়ে রেখেছিলেন বছরের পর বছর ধরে টুলু মণ্ডল গোটা বীরভূম মোহাম্মদ বাজার জুড়ে। সেখানে একের পর এক জায়গায় সম্পত্তি, 330 কোটি টাকার এফডি ফিক্সড ডিপোজিট। একবার ভাবুন, 330 কোটি টাকার এফডির হদিশ মিলেছে টুলু মণ্ডলের। 242টি গাড়ি, 242টি গাড়ি। ইতিমধ্যেই পুলিশ 186 কোটি টাকা এই টুলু মণ্ডলের সেটা বাজেয়াপ্ত করেছে। চকের ধনে আরও কত টাকা, পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। আর এবার তদন্তকারীদের নজর টুলু মণ্ডলের সাকরে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের অ্যাকাউন্টে। তার কারণ বেনামে অন্য লোকের অ্যাকাউন্ট ব্যবহার করেও কত টাকা সরানো হয়েছে সেদিকেও নজর তদন্তকারীদের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, ঠিক এই জায়গাটাই জানতে চাইবো, টুলু মণ্ডল যে আরও নানা পন্থা অবলম্বন করেছে সেটা তো নিশ্চিত পুলিশ এবার কোন কোন দিক খতিয়ে দেখছে? দেখো, একটা জিনিস হচ্ছে যে পুলিশ একটা হচ্ছে জানার চেষ্টা করছে যে টাকাগুলো আর বেনামে অন্য কারোর নামে কোনোভাবে গচ্ছিত আছে কিনা। সেটার ক্ষেত্রে তার যারা কর্মচারীরা রয়েছে, তাদের আত্মীয়, তাদের সেই সমস্ত তাদের বেশ কয়েকজন এরকম পুলিশের নজরে রয়েছে, তাদের অ্যাকাউন্ট পুলিশের নজরে রয়েছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই গোটা একটা যে অর্গানাইজ ক্রাইম চলেছে, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, সেই কোটি কোটি টাকা প্রশাসন বা তৎকালীন শাসক দল বা তাদের যারা প্রভাবশালী নেতারা তারা কিছু জানতেন না, এটা তো হতে পারে না। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে টুলু মণ্ডল টাকা তুলতো, সেই প্রসাদ কোথায় গিয়ে পৌঁছতো, কাদের কাছে যেত। কারণ ভাগ না দিয়ে, তুমি জানো যে তৃণমূলের জমানায় এমন হতো যে কোনো রকম টাকা না দিয়ে, তোলা না দিয়ে যেখানে ব্যবসা চালানো যেত না, সেখানে একজন টুলু মণ্ডলের মতন একজন ব্যক্তি গোটা জেলা থেকে এরমভাবে নানান দুর্নীতি করে টাকা তুলছে। সেই টাকা নিশ্চিতভাবেই আরও ওপর মহলে পৌঁছেছে। সেইটা কাদের কাছে পৌঁছেছে, এই মানি ট্রেন, সেটাও কিন্তু তদন্তকারী অফিসাররা কোন কোন প্রভাবশালী কাদের কাছে পৌঁছেছে সেগুলোও জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। সঙ্গে থাকো পিয়ালি, কোথায় পৌঁছেছে এই টাকা, উপরের দিকে উপর মহলে কোথায় কোথায় গিয়েছে। ভাগ না দিয়ে টুলু মণ্ডল বছরের পর বছর এই ব্যবসা চালিয়ে গিয়েছে, এই কারবার, টাকা তোলার কারবার চালিয়ে গিয়েছে কার্যত, সেটা অসম্ভব। তার কারণ এবার যেটা জানা যাচ্ছে, টুলু মণ্ডলের এই যাবতীয় ব্যবসা আদৌ কি বৈধ পথে হতো না। তার কারণ ট্রেড লাইসেন্স নেই টুলু মণ্ডলের ব্যবসার অনেক অংশেই, বিনা ট্রেড লাইসেন্সেই চলতো টুলু মণ্ডলের ব্যবসা। মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের চিঠি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদের জানাবো, ট্রেড লাইসেন্সের সার্টিফাইড কপি চেয়ে গ্রাম পঞ্চায়েতকে চিঠি দেওয়া হয়েছিল থানার তরফে। আর সেখানেই গ্রাম পঞ্চায়েতের তরফে
চিঠিতে জানিয়ে দেওয়া হয় যে বেআইনিভাবে বালি মজুদ বা পাচার এই সমস্ত ক্ষেত্রে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত জানিয়ে দিয়েছে যে সেখানে কোনো ট্রেড লাইসেন্স তারা ইস্যু করেনি। তাহলে ট্রেড লাইসেন্স ছাড়া কিভাবে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল এই টুলু মণ্ডল? জি 24 ঘন্টার হাতে নথি রয়েছে মোহাম্মদবাজার থানার সেই চিঠি, যে চিঠি গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল এবং পাল্টা গ্রাম পঞ্চায়েতের তরফে যে জবাব দেওয়া হয়েছিল এই ট্রেড লাইসেন্স সম্পর্কিত যে তথ্য দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফে চিঠি দিয়ে, দুই চিঠির কপি রয়েছে জি 24 ঘন্টার হাতে। আর সেখান থেকে স্পষ্ট বিনা ট্রেড লাইসেন্সেই চলতো টুলুর বিশাল কারবার। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, তার মানে ট্রেড লাইসেন্স ও নেই, ট্রেড লাইসেন্স ছাড়াই বিপুল কারবার টুলু মণ্ডলের। দেখো, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের কথা শুনেছি আমরা, কোবরা বেরিয়ে আসছে যেভাবে যত তদন্ত এগোচ্ছে। এই টুলু মণ্ডলের বিশাল পার্কিং লট, যার ছবি আমরা গত দুদিন ধরে তুলে ধরেছি, আমি গত কালকে ভেতরে গিয়েছিলাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে তার যে পার্কিং লটের ব্যবসা, সেখানে সিমেন্টের গোডাউন রয়েছে, তার অফিস রয়েছে দোতলা, সারিবদ্ধভাবে ডাম্পার লরি রয়েছে, তার সঙ্গে বালি স্টোনচি বোঝা রয়েছে, অর্থাৎ সেখানে পার্কিং লটের তার ব্যবসা। সেখানে গাড়ি ভাড়া, অর্থাৎ পার্কিংয়ের জন্য গাড়ি রেখেও লোকের কাছ থেকে ভাড়া তুলতো, কিন্তু সেই পার্কিং লটের লাইসেন্স নেই। কারণ যে উত্তর দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে, সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং তার যে রোড কনস্ট্রাকশনের ব্যবসা, বিভিন্ন জায়গায় টুলুমণ্ডল রাস্তা বানাতো, তারও কোনো লাইসেন্স কিন্তু নেই, এমনটাই মোটামুটি তথ্য উঠে আছে। তার কারণ গত 4 জুলাই মোহাম্মদবাজারে BLLRO তিনি একটা অভিযোগ দায়ের করেছিলেন মোহাম্মদবাজার থানাতে। সেই এই টুলুমণ্ডলের যে পার্কিং লট, সেই পার্কিং লটে বেআইনিভাবে বালি মজুদ এবং সেটা পাচারের চেষ্টা হচ্ছে। তার ভিত্তিতে মোহাম্মদবাজার থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছিল। এরপরেই মোহাম্মদবাজার থানার পুলিশের তরফে গ্রাম পঞ্চায়েত, মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতকে চিঠি লেখা হয় এবং টুলু মণ্ডলের এই পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশন সংক্রান্ত ব্যবসার যে ট্রেড লাইসেন্সের সার্টিফাইড কপি চাওয়া হয়। তার উত্তর 14 জুলাই গ্রাম পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে এবং সেখানে তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে এরকম কোনো ট্রেড লাইসেন্স তাদের তরফ থেকে ইস্যু করা হয়নি। আমরাও এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার সাথে কথা বলি, তিনি কিন্তু আমাদেরকেও স্পষ্ট করে দিয়েছেন। ফলে এই যে এত বিপুল ব্যবসা, সেই ব্যবসা টুলু মণ্ডল কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই কি চালিয়ে গেছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কিভাবে চালাতে পারলে ট্রেড লাইসেন্স ছাড়া এত বিপুল কারবার, এই পার্কিং লটের কারবার, মানে সেটা ভেবেই অবাক হতে হয়। এবং পিয়ালি, তুমি সঙ্গে থাকো, আমি শোনাবো গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি মোহাম্মদবাজারের, তিনি কি জানিয়েছেন ওই এই চিঠির সম্পর্কে। আমাকে মোহাম্মদবাজার থানা থেকে একটা চিঠি করেছিল, তাতে ওরা জানতে চেয়েছিল 7/7/26 তারিখে ওই যে পার্কিংটা আছে, ওই পার্কিংটা কোনো ট্রেড লাইসেন্স আমার জিপি থেকে নিয়েছে কিনা, বা রোড কনস্ট্রাকশন যে কাজ হয় সেখানেও কোনো আমাদের এখান থেকে কোনো কাগজপত্র নিয়েছে কিনা। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি, এটা আমি চিঠি করে জানিয়ে দিয়েছি। মানে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত কোনো ওর নামে এরকম কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করেনি? না, মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।